তারিখটা ছিল 11 সেপ্টেম্বর 2001। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা তার ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর আতঙ্কবাদী হামলার শিকার হয়েছিল। এদিন ওসামা বিন লাদেনের নেতৃত্বে আল কায়দা গ্রুপের মাত্র 19 জন টেরোরিস্ট আমেরিকার প্রায় 3000-এরও বেশি মানুষকে মেরে ফেলে এবং প্রায় 6000-এরও বেশি মানুষ আহত হয়। এই ঘটনা পার্ল হারবারের ঘটনার থেকেও ভয়ঙ্কর ছিল, যা মনে করলে আজও আমেরিকাবাসীর হৃদয় কেঁপে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, ওসামা বিন লাদেন কেন এই হামলা করেছিল? আমেরিকার সাথে তার শত্রুতা কি ছিল? কারণ আমেরিকায় সেই দেশ যারা একটা সময় লাদেনকে হাতিয়ার সাপ্লাই করত। এছাড়া 9/11-এর দিন দুটো প্লেনের আক্রমণে কিভাবে এত বড় একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশেই ছিল বিল্ডিং WT7। এদিন কিন্তু এই বিল্ডিংটাও ভেঙে পড়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বিল্ডিংটায় কিন্তু কোনো রকম কোনো প্লেন আঘাত করেনি। তাই আজও অনেকের মনে প্রশ্ন আসে যে আদৌ কি প্লেনের আঘাতে এই বিল্ডিংগুলো ভেঙে পড়েছিল, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র ছিল? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজকের ভিডিওতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়ার পেছনে ঠিক কি কি কারণ ছিল সেগুলো একদম সহজ ভাষায় হাতে কলমে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। সো আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, তাই কোথাও স্কিপ না করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর মধ্যে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট রয়েছে, যেটা আমাদের চ্যানেলের সাস্টেনের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। 2011 সালে যখন আমেরিকান সৈন্যরা লাদেনকে হত্যা করে, তখন তারা লাদেনের বাড়ি থেকে কিছু ডকুমেন্টস উদ্ধার করেছিল, যার মধ্যে কিছু এমন ডকুমেন্টস ছিল যেখানে লাদেন নিজের হাতে লিখেছে যে সে কোথা থেকে এই 9/11 অ্যাটাকের আইডিয়া পেয়েছিল। 31 অক্টোবর 1999 একটা ইজিপশিয়ান প্যাসেঞ্জার প্লেন যখন আটলান্টিক মহাসাগরের উপর থেকে উড়ে যাচ্ছিল, তখন এই প্লেনের কো পাইলট গামিল আল বাতুতি প্লেনটাকে সজোরে সমুদ্রের মধ্যে ক্রাশ করিয়ে দেয়, যার কারণে সেদিন প্রায় 200 জন যাত্রী প্রাণ হারায়। আর এই ক্র্যাশের ঘটনায় লাদেনকে টুইন টাওয়ারে প্ল্যান ক্র্যাশের আইডিয়া দিয়েছিল। এক্সপার্টদের মতে লাদেন প্লেন ক্র্যাশ তো করিয়েছিল, কিন্তু তারা কখনো এটা ভাবতে পারেন যে এই দুটো বিল্ডিং একেবারে তাসের ঘরের মতো ভেঙে যাবে। কারণ যদি ওই প্লেনগুলো আর মাত্র কয়েকটা ফ্লোর উঁচুতেও ক্র্যাশ করতো, তাহলেও এই বিল্ডিংগুলো ভেঙে পড়তো না। এবার কিভাবে এই বিল্ডিং ভেঙে পড়েছিল সেটা আমি ভিডিওতে আগে বলবো। এবার এই যে তারিখে অ্যাটাকটা করা হয়েছিল 9/11, এটা নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন ওঠে। অনেকে ভাবেন যেহেতু আমেরিকায় 911 একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, তাই লাদেন এই তারিখটাকে বেছে নিয়েছিল যাতে আমেরিকাবাসী যখনই এই 911 তাদের ফোনে ডায়াল করবে, ততবারই তাদের এই বিভৎস অ্যাটাকের কথা মাথায় আসবে, যাতে একটা গোটা জেনারেশন তাদের জীবন আতঙ্কে কাটায়। কিন্তু এই তারিখটার পেছনে আরো একটা অন্য কারণ রয়েছে, যেটা খুব কম মানুষ জানেন। 1683 সালে পোল্যান্ডের রাজা জন সোবেইকি এবং লিথুয়েনিয়ার গ্র্যান্ড ডিউক অটোম্যান সাম্রাজ্যের মুসলিম সৈন্যদের সাথে যুদ্ধ করছিল। এই মুসলিম সৈন্যরা সে সময় ভিয়েনা দখল করার চেষ্টা করছিল, যেটা কিনা খ্রিস্টান রাজত্বের অধীনে ছিল। কিন্তু 9 সেপ্টেম্বর মানে 9/11 তারিখে এই মুসলিম সৈন্যদের যুদ্ধে হারিয়ে তাদেরকে পিছু হাঁটতে বাধ্য করে ওই দুজন রাজা। তো ওসামা বিন লাদেনের মতে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এই দিন থেকেই মুসলিমদের উপর আধিপত্য বিস্তার করতে শুরু করেছিল। তাই লাদেন এই 9/11 তারিখে হামলা করে এটা বোঝাতে চেয়েছিল যে তাদের উপরে এই পশ্চিমা দেশগুলোর আধিপত্য আর বিস্তার করতে পারবে না। এবার থেকে মুসলিমদের জয় শুরু হবে। এবার প্রশ্ন হলো, সেদিন ঠিক কি হয়েছিল? 11 সেপ্টেম্বর 2001 7:59 আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 11 বস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লস অ্যাঞ্জেলস যাওয়ার জন্য টেক অফ করে। এই প্লেনে মোট 11 জন ক্রু মেম্বার এবং 81 জন প্যাসেঞ্জার ছিল। কিন্তু সবার অজান্তে ওই প্যাসেঞ্জারদের মধ্যে 5 জন হাইজ্যাকার্স ঢুকে পড়েছিল। এবার আজকের দিনে প্লেনে ওঠার সময় যাত্রীদের যেভাবে চেক আপ করা হয়, সেই সময় কিন্তু সিকিউরিটি চেক সেভাবে হতো না। ওই হাইজ্যাকার্সরা নিজেদের সাথে লুকিয়ে কয়েকটা পেন নাইফ নিয়ে নেয়, আর প্লেন টেক অফ করতেই তারা প্যাসেঞ্জারদের ভয় দেখিয়ে জবরদস্তি প্লেনের ককপিটে ঢুকে যায় এবং প্লেনের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেয়। পরে ইনভেস্টিগেশনে জানা যায় যে ওই হাইজ্যাকার্সরা টিয়ার গ্যাস, পেপার স্প্রে এবং ছুরি দিয়ে আঘাত করে সবাইকে ভয় দেখিয়েছিল। এবার এই প্লেনে যে হাইজ্যাকাররা ছিল তাদের মধ্যে একজন ছিল মোহাম্মদ আটা। মিশরের বাসিন্দায় 33 বছর বয়সী আটা অ্যাজ এ পাইলট ট্রেন্ড ছিল। লস অ্যাঞ্জেলসের বদলে সে এবার প্লেনটিকে উড়িয়ে নিয়ে যায় আমেরিকার নিউ ইয়র্ক শহরের দিকে, যেখানে ছিল বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার, অর্থাৎ নর্থ টাওয়ার এবং সাউথ টাওয়ার। এই বিল্ডিং দুটো একটা সময় বিশ্বের মোস্ট হাইয়েস্ট বিল্ডিং এর মধ্যে একটা ছিল। এখানে বড় বড় অফিস ছিল, অ্যাপার্টমেন্ট ছিল, আর এখানে প্রায় কয়েক হাজার মানুষ কাজ করত। মোহাম্মদ আটা প্লেনটাকে 8:46 নাগাদ নর্থ টাওয়ারের 93 থেকে 99 তলার মাঝখানে ক্র্যাশ করিয়ে দেয়, আর সাথে সাথে ভীষণ জোরে একটা বিস্ফোরণ হয়। চারিদিকে কালো ধোঁয়ায় ভরে যায়, আর প্রায় 15 কিলোমিটার দূর থেকে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। প্রথমে সবাই ভেবেছিল যে প্লেনের পাইলট হয়তো হার্ট অ্যাটাক করেছে, নইলে এই ধরনের দুর্ঘটনা
একেবারে অসম্ভব। এবার সাথে সাথে ওখানে ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছে যায়, লোকজনের চিৎকার কান্নাকাটির শব্দে চারিদিকে ভরে ওঠে, সবার মুখে চিন্তার ছাপ ছিল। এই নর্থ টাওয়ারে ফায়ার ব্রিগেড এবার রেস্কিউ মিশন শুরু করে, কিন্তু এরই ঠিক 17 মিনিটের মাথায় ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট 175 নর্থ টাওয়ারের ঠিক পাশেই থাকা সাউথ টাওয়ারে ঠিক একইভাবে ক্র্যাশ করে। দুটো আক্রমণ ঠিক একইভাবে হয়েছিল, ফলে কারোর বুঝতে বাকি থাকে না যে এটা একটা প্রি প্ল্যান্ড অ্যাটাক। দ্বিতীয় প্লেনটা যেটা কিনা অ্যাটাক করেছিল সেটা 8:14 নাগাদ লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার জন্য টেক অফ করেছিল। এবার এই প্লেনটায় মোট 65 জন ছিল, যার মধ্যে 9 জন ক্রু মেম্বার, 51 জন প্যাসেঞ্জার আর 5 জন হাইজ্যাকার্স ছিল। এখানেও হাইজ্যাকার্সগুলো প্যাসেঞ্জারদেরকে ওভার পাওয়ার করে ফ্লাইটের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেয়। আর ঠিক 9টা থেকে 3 মিনিট নাগাদ ওই প্লেনটা সাউথ টাওয়ারে 75 থেকে 85 তলার মাঝখানে ক্র্যাশ করে। একবার জাস্ট ভাবুন, যারা ওই প্লেনে ছিল, ওই বিল্ডিংয়ে সেদিন যারা ছিল, যে ফায়ার ফাইটার্সরা ওদিন রেস্কিউ করতে গিয়েছিল, তারা কি একবারও ভেবেছিল যে আজ তাদের জীবনের শেষ দিন হবে? না, আমরা কেউই জানি না যে আমাদের কবে মৃত্যু হবে আর কিভাবে মৃত্যু হবে। আর আমাদের মৃত্যুর পরে সব থেকে বেশি সাফার করে আমাদের ফ্যামিলি, যারা আমাদের উপর ডিপেন্ড করে থাকে তারা। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি কি আপনার ফ্যামিলির সুরক্ষার জন্য ভেবেছেন? আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, বাবা মা, এদের কি হবে সেটা কখনো ভেবে দেখেছেন? নাকি আপনি এখনো ভাবছেন যে ভবিষ্যতে আপনার যখন ইনকাম বাড়বে তখন আপনি তাদের জন্য সেভিংস করবেন? তো আপনাদেরকে বলে দেই যে ভবিষ্যতে কবে আয় বাড়বে সেটা ভেবে বসে থাকলে আপনার পরিবারের সুরক্ষা কিন্তু বিপদে পড়বে। এবার আমি আপনাদেরকে একটা অফার দিচ্ছি, যেখানে আপনি চা বিস্কুটের দামে মাত্র 20 টাকা দিয়ে 2 কোটি টাকা পর্যন্ত আপনার ফ্যামিলিকে সিকিউরিটি দিতে পারবেন। মানে মাসে মাত্র 600 টাকা দিয়ে 2 কোটি টাকা সুরক্ষা। আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিচ্ছি, যেখানে 51টা টপ কোম্পানির টার্ম ইন্স্যুরেন্স আছে। আপনার জন্য যেটা বেস্ট মনে হবে আপনি সেটা চুজ করতে পারবেন। এখানে আপনাকে কেউ কোনো কিছুর জন্য ফোর্স করবে না। আর এখানে যদি আপনার কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে 24x7 আপনি সাপোর্ট পাবেন। আর আপনি যদি টার্ম ইন্স্যুরেন্স পারচেস করেন তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। আর আপনার জন্য একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার থাকবে। আর অনেস্টলি বলছি, আমি নিজেও এখান থেকে টার্ম ইন্স্যুরেন্স করেছি। আর শুধুমাত্র মৃত্যু না, অসুস্থ বা কোনো অ্যাক্সিডেন্টে হাসপাতালে ভর্তি হলেও কিন্তু সেই বিল আমাদের যে কোনো মুহূর্তে পথে বসিয়ে দিতে পারে। আপনার আশেপাশে আপনি নিশ্চয়ই এমন অনেক পরিবার দেখেছেন যেখানে পরিবারের একজন সদস্যের চিকিৎসার জন্য সব সম্পত্তি বেচে দিতে হয়েছে। এই পরিস্থিতিতে যাতে আপনাকে পড়তে না হয় এর জন্য আপনি একটা হেলথ ইন্স্যুরেন্সও করতে পারেন। মাসে মাত্র 300 থেকে 400 টাকায় আপনি একটা 1 কোটি টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স পেতে পারেন। নিচে যে লিঙ্কটা দিয়েছি সেখানে আপনি 51টারও বেশি ইন্স্যুরেন্স পার্টনার পাবেন। আপনার জন্য সব থেকে বেস্ট যে ইন্স্যুরেন্সটা হবে আপনি সেটা নিতে পারেন। আর সেখানে আপনি 25% ডিসকাউন্ট পাবেন। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে বুকিং করুন। একজন অ্যাডভাইজার আপনার বাড়িতে আসবে এবং আপনার পলিসির ব্যাপারে আপনাকে সবকিছু বুঝিয়ে দেবে। যখন আপনার নিজের মনে হবে যে আপনি স্যাটিসফাইড, আপনি সব প্রশ্নের উত্তর পেয়েছেন, তখন পলিসি বাই করুন। আর হ্যাঁ, প্রতি মাসে 1 থেকে 2000 টাকা কিন্তু আমরা কোনো ফ্যান্সি রেস্টুরেন্টে গিয়ে খেয়ে উড়িয়ে দেই। আর সেখানে আপনি মাত্র কয়েকশো টাকায় আপনার পরিবারকে সুরক্ষা দিতে পারবেন। এটা কিন্তু ভুলবেন না। 9 সেপ্টেম্বর সকাল 8:46 থেকে 9:03 মধ্যে পরপর দুটো প্লেন দুটো টাওয়ারে ক্র্যাশ করে। এর ফলে আমেরিকান ইন্টেলিজেন্স বুঝে যায় যে এটা কোনো একটা প্রি প্ল্যান্ড অ্যাটাক। সাথে সাথে সমস্ত এয়ারলাইন্সকে শাটডাউন করে দেওয়া হয়। আর যে সমস্ত ফ্লাইট অলরেডি টেক অফ করে নিয়েছিল তাদেরকে দ্রুত কাছের এয়ারপোর্টে ল্যান্ড করতে বলা হয়। বাট ইট ওয়াজ টু লেট, কারণ টেররিস্টদের টার্গেট শুধুমাত্র টুইন টাওয়ার ছিল না। কিছু সময়ের মধ্যেই নিউজ আসে যে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 77 এবং ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট 93 এই দুটো প্লেনও সেদিন হাইজ্যাক হয়েছে। আমেরিকার এয়ারফোর্স কিছু করার আগেই একটা প্লেন 9:37 পেন্টাগনের ওয়েস্ট ওয়ালে ক্র্যাশ করে। এবার এই পেন্টাগন হলো আমেরিকার গুপ্তচর এবং মিলিটারি সংস্থার মেইন বিল্ডিং। মানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা ইম্পর্টেন্ট একটা লোকেশন। অন্যদিকে সেকেন্ড প্লেন ইউনাইটেড এয়ারলাইন্স 93 থেকেও কোনো রকম রেসপন্স আসছিল না। এখানে 7 জন ক্রু মেম্বার এবং 33 জন প্যাসেঞ্জার আর 4 জন হাইজ্যাকার ছিল। এখানেও হাইজ্যাকাররা প্যাসেঞ্জারদের ভয় দেখিয়ে প্লেনের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেয়। আর এবার তারা প্লেনের মুখ আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির দিকে ঘুরিয়ে দেয়। ধারণা করা হয় যে এই প্লেনটা হয়তো আমেরিকার পার্লামেন্ট, যেটাকে ক্যাপিটাল বিল্ডিং বলা হয়, অথবা আমেরিকার প্রেসিডেন্টের বাড়ি হোয়াইট হাউসে ক্র্যাশ করানো হতে পারে। কিন্তু সেদিন ওই প্লেনের প্যাসেঞ্জারদের সাহসিকতায় এগুলোর কোনোটাই হয়নি। মনে করা হয় ফ্লাইটে যখন তার গন্তব্যে পৌঁছানোর জন্য ডিলে হচ্ছিল তখন ফ্লাইটে থাকা প্যাসেঞ্জাররা ফোন কলের মাধ্যমে অন্য 3টি ক্র্যাশের নিউজ পেয়ে যায়। আর তারা বুঝতে পারে যে তাদের প্লেনটাকেও এইভাবেই ক্র্যাশ করানো হবে। এবার তারা ভয় না পেয়ে ওই হাইজ্যাকার্সদের বিরুদ্ধে ফাইট ব্যাক করতে থাকে। এতে ফ্লাইট 10:03 নাগাদ পেনসিলভেনিয়ার একটা ফাঁকা মাঠে গিয়ে ক্র্যাশ করে। আর এর ফলে প্লেনে থাকা সবাই মারা যায়। কিন্তু এখানেই শেষ ছিল না। টুইন টাওয়ারে যে প্লেন দুটো ক্র্যাশ করেছিল তাতে ওই ফ্লোরগুলোতে ভয়াবহ আগুন লেগে যায়। কয়েক কিলোমিটার দূর থেকে সেই কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। ফায়ার ফাইটাররা টিম বানিয়ে উপরের ফ্লোরগুলোতে যায় সেখানে যারা আটকে পড়েছিল তাদেরকে উদ্ধার করতে। আর সেদিন কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাবেন যে ফায়ার ফাইটারদের মুখও ফ্যাকাশে হয়ে গেছিল। যখন এই বিল্ডিং দুটোতে উদ্ধার কাজ চলছিল মিডিয়া লাইভ টেলিকাস্ট করছিল। আর ঠিক তখনই 9:59 সাউথ টাওয়ার
কোল্যাপস করে যায়। এটা এত তাড়াতাড়ি হয়েছে যে কেউ চোখে দেখে বিশ্বাস করতে পারছিল না যে এটা কি হয়েছে। 110 তলার একটা বড় বিল্ডিং মাত্র 11 সেকেন্ডের মধ্যে ধসে পড়েছিল। আর এরই ঠিক 29 মিনিট পর 10:28 নর্থ টাওয়ারও ঠিক একইভাবে কোলাপস হয়ে যায় মাত্র 13 সেকেন্ডের মধ্যে। এদিন সকালে জাস্ট 1 ঘন্টার মধ্যে বিশ্বের সব থেকে দুটো উঁচু বিল্ডিং কেমন যেন উধাও হয়ে যায়। বিকাল 5:30টার মধ্যে WTC 7 বিল্ডিংটাও ধসে পড়ে। এদিন সব মিলিয়ে প্রায় 3000 মানুষ মারা যায়। সম্পূর্ণ নিউ ইয়র্ক শহর ধুলোর আস্তরণে ঢেকে যায়। শুধুমাত্র ওই বিল্ডিংগুলোর কোলাপস করার ফলে যে ধুলো হয়েছিল তাতেই প্রায় কয়েক হাজারেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। আর সেদিন যে ফায়ার ফাইটার ওই বিল্ডিং দুটোতে উদ্ধার কাজে গিয়েছিল তারাও কিন্তু কেউ বাঁচতে পারেনি। ওই ফায়ার ফাইটারদের নিয়ে নিকোলাস কেজের একটা মুভি আছে, আপনি যদি সময় পান কখনো অবশ্যই দেখবেন। কিন্তু আপনি যদি টাইম লাইনটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে নর্থ টাওয়ারে সবার আগে প্লেন ক্র্যাশ করেছিল, কিন্তু সবার আগে যে বিল্ডিংটা ভেঙে পড়েছিল সেটা হলো সাউথ টাওয়ার। প্রশ্ন হচ্ছে কেন? আর কেন এক্সপার্টরা এটা মনে করে যে টেররিস্টরাও এই বিল্ডিংটা যে এভাবে ভেঙে পড়বে সেটা কখনো ভাবতেই পারেনি, কারণ এর পেছনে যে ফিজিক্স আছে সেটা আপনার মাথায় কেউ ঘুরিয়ে দেবে। চলুন এবার সেটা আপনাদেরকে বলি। প্রথম প্লেনটা নর্থ টাওয়ারের 93 থেকে 99 নাম্বার ফ্লোরের মধ্যে ক্র্যাশ করেছিল। আর প্লেনের ভেতরে যে পরিমাণ ফুয়েল ছিল তার কারণে সাথে সাথে ওখানে আগুন ধরে যায়। আর সেই ভয়াবহ আগুনের ফলে বিল্ডিং এর ভেতর যে স্টিলের স্ট্রাকচার ছিল যার উপরে সম্পূর্ণ বিল্ডিংটা দাঁড়িয়ে ছিল সেগুলো গরম হতে শুরু করে। এবার হয়তো অনেকেই ভাববেন যে ওই আগুনের কারণেই নিশ্চয়ই বিল্ডিং এর স্টিলগুলো গলে গিয়েছিল আর এরপরে নিশ্চয়ই সেটা ধসে পড়েছিল। কিন্তু প্লেনের যে ফুয়েল ছিল সেটা বার্ন হয় 1000 ডিগ্রি সেলসিয়াসে, অথচ স্টিল গলতে গেলে দরকার হয় 2800 ডিগ্রি সেলসিয়াস। তো প্রশ্ন হচ্ছে কিভাবে বিল্ডিং ভেঙে পড়লো। এবার এটা বুঝতে গেলে আমাদেরকে এই বিল্ডিং এর আর্কিটেকচার বুঝতে হবে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এই দুটো বিল্ডিং তৈরি হয়েছিল পেরিমিটার টিউব ডিজাইনে। এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পেরিমিটার টিউব ডিজাইন। এই ডিজাইনে বিল্ডিং এর প্রধান কলামগুলো বিল্ডিং এর মিডিলে থাকে আর বিল্ডিং এর ফ্লোরগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আউটসাইডেও পিলার থাকে, কিন্তু এই দুই জায়গার মাঝখানে কিন্তু কোনো রকম পিলার থাকে না। এর ফলে বিল্ডিংগুলোর কার্পেট এরিয়া ভীষণ বড় হয়ে যায়, ফলে দেখতে যেমন এগুলো ভালো লাগে তেমনই জায়গাও অনেকটা বেশি পাওয়া যায়। এর ফলে এই অফিসগুলোর রেন্ট অনেক বেশি ছিল। এবারে বিল্ডিং দুটো ভেঙে পড়ার জন্য এই টিউব বেসড কলাম একটা মেজর রোল প্লে করেছিল। প্লেন যখন বিল্ডিং দুটো ক্র্যাশ করে সেগুলো বিল্ডিং এর মিডিলে থাকা মেইন কলামগুলোর বেশ কয়েকটাকে ক্ষতিগ্রস্ত করে দেয়। এবার আসে সব থেকে বড় সমস্যা। সাধারণ বিল্ডিং এ কি হয়, পুরো বিল্ডিং জুড়েই অনেকগুলো কলাম থাকে আর সেই কলামগুলোকে বিমের সাহায্যে জুড়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয় আর তার উপরে সেখানে ফ্লোর তৈরি করা হয়। কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ক্ষেত্রে কিন্তু এমনটা ছিল না। এখানে আপনি একটা ফ্লোরের কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন। বাইরের অংশে যে পিলারগুলো ছিল সেগুলোর সাথে এই ফ্লোরের যে পাটাতন সেটা একটা ওয়েল্ডিং এর মাধ্যমে পাতের উপর বসানো ছিল। এবার যখন এই বিল্ডিং এর ফ্লোরগুলোতে আগুন লেগে যায় এই ফ্লোরের নিচে যে স্টিলের স্ট্রাকচার ছিল সেগুলো গরম হতে শুরু করে। আর এখানে যে তাপ ছিল তাতে কিন্তু স্টিল গলতো না, কিন্তু স্টিল না গললেও সেই স্টিলগুলো অতিরিক্ত চাপ আর গরমের কারণে বাঁকতে শুরু করেছিল। অন্যদিকে প্লেন ক্র্যাশের ফলে প্রায় 7 থেকে 8টা ফ্লোর ভেঙে পড়েছিল। এবার সেই ফ্লোরগুলোর যে ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু নিচের ফ্লোরে এসে জমা হয়। একদিকে আগুন, অন্যদিকে উপরের ফ্লোরগুলো ভেঙে পড়ার চাপ, এতে 92 নম্বর যে ফ্লোরটা ছিল সেটার উপরে অনেক বেশি পরিমাণে প্রেসার পড়তে থাকে আর 92 নম্বর ফ্লোরটা নিচের দিকে ঝুঁকতে শুরু করে। এবার আপনাদেরকে আগেই বলেছি যে এই ফ্লোরগুলো রিভেট আর ওয়েল্ডিং এর মাধ্যমে বাইরের দিকে যে স্ট্রাকচার ছিল তার সাথে জয়েন করা ছিল। আর 92 নম্বর ফ্লোরে যখন চাপ পড়তে থাকে তখন সেটা বাইরের দিকে যে কলামগুলো ছিল সেগুলোকেও ভিতর দিকে টানতে শুরু করে। এর ফলে ওই কলামগুলোর জোর আস্তে আস্তে কমতে শুরু করে। এর ফলে উপরে যে ফ্লোরগুলো তখনও অক্ষত ছিল সেগুলো সজোরে এসে নিচের ফ্লোরে ধাক্কা মারে। এতে পুরো বিল্ডিং জুড়ে একটা চেইন রিয়াকশন শুরু হয় আর মাত্র 13 সেকেন্ডের মধ্যে একটার পর একটা প্রত্যেকটা ফ্লোর ভাঙতে শুরু করে আর শেষ পর্যন্ত সম্পূর্ণ বিল্ডিংটা চোখের সামনে উধাও হয়ে যায়। এটাকে আরেকটু সহজে বোঝানোর জন্য আমি একটা খালি ক্যানের উপর অনেকগুলো ওয়েট চাপিয়ে দিলাম। এখানে আপনারা দেখতে পাবেন যে একটা খালি পাতলা টিনের ক্যান কতটা ওয়েট নিতে পারছে। এর প্রধান কারণ হলো এই ক্যানের গায়ে কোনো রকম কোনো ডেন্ট নেই, কিন্তু এই ক্যানের গায়ে আমি যদি সামান্য একটা আঘাত করে ছোট্ট একটা ডেন্ট করে দেই তাহলে সাথে সাথে সম্পূর্ণ ক্যানটা ভেঙে পড়বে। এবার আপনি হয়তো ভাববেন যে ভাই কিসের সাথে কিসের তুলনা করছো, কোথায় ক্যান আর কোথায় একটা বিল্ডিং, এক হলো নাকি? এক হলো, কারণ ফিজিক্স সব জায়গায় একইভাবে কাজ করে, তা সে বিল্ডিং হোক বা একটা সিম্পল ক্যান বা একটা ডিম। আর এখানে হচ্ছে সবথেকে বড় কথা যে নর্থ টাওয়ারটা কিন্তু উপর থেকে ভেঙে পড়েনি। নর্থ টাওয়ারের উপরের দিকে যে ফ্লোরগুলো ছিল মানে যেগুলো অক্ষত ছিল তার ওজন ছিল প্রায় 38,000 টন বা একটা টাইটানিক জাহাজের মতো সেম ওয়েট। এবার ভাবুন একটা বিল্ডিং যেটার স্ট্রাকচার দুর্বল হয়ে গেছে তার উপরে যদি একটা টাইটানিক জাহাজ বসিয়ে দেওয়া হয়
তাহলে ঠিক কি হতে পারে। তবে বিল্ডিংগুলোতে কিন্তু আগুন থেকে বাঁচার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিল্ডিং তৈরির সময় এখানে যে স্টিলের স্ট্রাকচারগুলো ছিল সেগুলোতে এক ধরনের হিট ইনসুলেটেড ফোম ব্যবহার করা হয়েছিল। আর এই ফোমের কারণেই একটা দীর্ঘ সময় পর্যন্ত এই হিট স্টিল পর্যন্ত পৌঁছাতে পারেনি, যার কারণে এই যে কোলাপসটা হয়েছে, বিল্ডিংগুলো যে ভেঙে পড়েছে, সেটা অনেক দেরিতে হয়েছিল। আর যদি এই ফোম ব্যবহার করা না হতো তাহলে কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে ফ্লোরের নিচে থাকা স্টিলগুলো গরম হয়ে বেঁকে যেত এবং সাথে সাথে ওই বিল্ডিংটা ধসে পড়তো। এবার প্রশ্ন আসবে যে সাউথ টাওয়ারে তো প্লেন পরে অ্যাটাক করেছিল, তাহলে সেটা আগে কেন ভেঙে পড়লো? আর এটা আপনারা এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখুন নর্থ টাওয়ারে প্লেনটা কতটা উঁচুতে অ্যাটাক করেছিল, আর সাউথ টাওয়ারে দেখুন প্লেনটা প্রায় 14টা ফ্লোর নিচে অ্যাটাক করেছে, যার কারণে সাউথ টাওয়ারে অ্যাটাকের পর ফ্লোরগুলোর উপরে চাপ বেশি পড়েছিল, আর এতে সাউথ টাওয়ার নর্থ টাওয়ারের আগেই ধসে পড়েছিল। ইনভেস্টিগেশনে এটাও বলা হয় যদি প্রথম প্লেনটা নর্থ টাওয়ারে আর মাত্র 5টা ফ্লোর উপরে অ্যাটাক করতো তাহলে কিন্তু নর্থ টাওয়ার কখনো ভেঙে পড়তো না। কিন্তু জানলে আশ্চর্য হবেন, বিল্ডিং তৈরির আগে এর ইঞ্জিনিয়াররা একটা প্লেনের ক্র্যাশ টেস্ট করেছিল, আর তাতে কিন্তু এই বিল্ডিং এর কোনো ক্ষতি হয়নি। প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে এই হামলার কারণে প্লেনটা ভেঙে পড়লো? এছাড়া আরো অনেকে এটা ভাবে যে প্লেন দুটো এত জোরে আঘাত করলো তাহলে বিল্ডিং দুটো অন্যদিকে ছিটকে কেন পড়লো না। দেখুন, যখন এই ইঞ্জিনিয়াররা প্লেন ক্র্যাশ টেস্ট করেছিল সেই সময় মানে 1966 সালে সব থেকে বড় প্লেন বোয়িং 707 এর একটা মডেল দিয়ে তারা টেস্ট করেছিল, কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ায় দুই জায়গায়। প্রথমত, সেই সময় ইঞ্জিনিয়াররা ক্র্যাশের ফলে প্লেনের ভেতরে থাকা ফুয়েলের জন্য যে বিভৎস আগুন লাগতে পারে সেটা তারা ভাবেনি, আর দ্বিতীয় প্রবলেমটা হলো প্লেনের সাইজ। 2001 সালে যে বোয়িং 767 প্লেন দিয়ে টেররিস্টরা অ্যাটাক করেছিল তার সাইজ 1966 সালে টেস্ট করা বোয়িং 707 প্লেনের ডবল ছিল। ফলে এই অ্যাটাকে বেশি পরিমাণে ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর প্লেন আক্রমণে বিল্ডিং যে উল্টে পড়েনি তারও দুটো কারণ রয়েছে। এই বিল্ডিংগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে হাওয়াতে এই বিল্ডিংগুলো 12 ইঞ্চি পর্যন্ত দুলতে পারে। এতে প্লেনের সজোরে ধাক্কা খাওয়াটা অনেকটাই বিল্ডিং অ্যাবজর্ব করে নিয়েছিল। অন্য আর একটা কারণ ছিল বিল্ডিং এর স্ট্রং বেস। এর বেস মাটি থেকে প্রায় 7 তলা সমান নিচু ছিল, আর সেটা স্ট্রং কংক্রিট দিয়ে ঢালাই করা হয়েছিল। এর ফলে বিল্ডিং অন্যদিকে হেলে পড়ার কোনো চান্সই ছিল না। তবে সেদিন যদি নর্থ টাওয়ারে আর মাত্র 5টা ফ্লোর উপরে ওই প্লেনটা হিট করতো তাহলে ওই বিল্ডিংটা ভেঙে পড়তো না, বা এই বিল্ডিংটা যদি টিউব কলাম না হয়ে ট্র্যাডিশনাল কলাম হতো সেক্ষেত্রে ওটা ভাঙতো না। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চত্বরে মোট 7টা বিল্ডিং ছিল, দুটো বড় বিল্ডিং এবং বাকিগুলো ছোট। আর 7 নম্বর বিল্ডিংটা মানে WT7 নম্বর বিল্ডিংটা তুলনামূলক একটু বড় ছিল। বাকি বিল্ডিংগুলো কোলাপস করে যায়। তার কারণ হলো বড় টাওয়ারগুলো যখন ভেঙে পড়ছিল সেই মুহূর্তে বিল্ডিং এর বাইরের দিকে থাকা পিলারগুলো খুলে পড়ছিল, আর এই পিলার এবং ডেব্রিগুলো আশেপাশের থাকা বিল্ডিংগুলোর উপর গিয়ে পড়ে এবং সেগুলোকে ধ্বংস করে দেয়। আর যে 7 নম্বর বিল্ডিংটার কথা বলা হয় সেটার বেশিরভাগ ভিডিওতে দেখা যায় একটা অক্ষত দিক, কিন্তু কিছু ছবিতে এই বিল্ডিংটার ক্ষতির চিহ্ন স্পষ্ট বোঝা যায়। আর এই বিল্ডিং এর বেসও বেশি মজবুত ছিল না, কারণ এটা একটা আন্ডারগ্রাউন্ড পাওয়ার হাউসের উপরে বানানো হয়েছিল। আর এটারও বেশ কয়েকটা পিলার ডেব্রির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর সকাল থেকে বিকাল 5:30 পর্যন্ত এটায় আগুন জ্বলতে থাকে, আর শেষ পর্যন্ত বিকাল 5:30টায় এটা ভেঙে পড়ে। এই টুইন টাওয়ার বিল্ডিং দুটো এতটাই আশ্চর্যজনকভাবে ভেঙে পড়েছিল যে ইঞ্জিনিয়াররা এটাকে বলেন দ্য মোস্ট কন্ট্রোলড বাট আনকন্ট্রোলড ডেমোলিশন। এই প্লেন দুটো অ্যাটাকের সাথে সাথেই নিচের ফ্লোরগুলো ফাঁকা করে দেওয়া হয়েছিল, কিন্তু ফেসে গিয়েছিল উপরের ফ্লোরের মানুষেরা, কারণ লিফট বন্ধ হয়ে গেছিল। আর সিঁড়িগুলো বেশিরভাগ ছিল বিল্ডিং এর মিডিল পোর্শন থেকে, কিন্তু প্লেনের হিটের ফলে উপরের সিলিং ভেঙে পড়েছিল। সেখানে জিপসাম এবং ডিব্রিজ দিয়ে সিঁড়ি ব্লক হয়ে যায়, আর ওই মুহূর্তে যারা উপরে আটকে ছিল তাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না। একদিকে ছিল ভয়াবহ আগুন, আর অন্যদিকে ছিল এত উঁচু বিল্ডিং। জীবন বাঁচাতে বহু মানুষ বাইরের দিকে ঝুলতে থাকে আর রেস্কিউ টিম আসার জন্য অপেক্ষা করে। আবার অনেকে ওখান থেকেই ঝাঁপ দিয়ে পড়ে যায়। আর এই সমস্ত দৃশ্যগুলো সারা বিশ্ব জুড়ে লাইভ টেলিকাস্টে দেখানো হচ্ছিল। এই অ্যাটাকের ওয়ান অফ দ্য মেইন মাস্টারমাইন্ড ছিল খালিদ শেখ মোহাম্মদ। এই পাকিস্তানি টেররিস্ট আল কায়দার সাথে যুক্ত হয়ে 9/11 অ্যাটাকের সমস্ত প্ল্যানিং করেছিল। আর জানলে অবাক হবেন, এই সেম ব্যক্তি সেম বিল্ডিং এর পার্কিং এ 1993 সালে 540 কেজি বোমা বিস্ফোরণ করায়, যাতে 6 জন মারা গিয়েছিল এবং প্রায় 1000 জন আহত হয়েছিল। তবে 2003 সালে খালিদ শেখকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করা হয়, আর কারেন্টলি সে আমেরিকার জেলে বন্দি, আর এখনো পর্যন্ত তার বিচারের কাজই শুরু হয়নি। এখন প্রশ্ন হচ্ছে লাদেন কে, আর আমেরিকার সাথে তার শত্রুতা কি? 1957 সালের 10ই মার্চ সৌদি আরবের রিয়াদে মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন নামক এক বিলিয়নার পরিবারে ওসামা বিন মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেনের জন্ম হয়, আর সে লাদেন নামেই বেশি পরিচিত ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি এমন হলো যে একজন বিলিয়নার থেকে সে সোজা একজন টেররিস্ট হয়ে উঠল?
আসলে লাদেনের বাবা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন, আর তিনি সৌদি আরবে একটা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানি তৈরি করেছিলেন, যা বর্তমানে সৌদি বিন লাদেন গ্রুপ নামে পরিচিত। লাদেনের বাবার সাথে সৌদি আরবের রয়্যাল ফ্যামিলির খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 1950 সালে যখন সৌদি আরবের ঋণের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল, তখন ব্রিটিশ কোম্পানি সৌদি আরবে জেদা থেকে মদিনা পর্যন্ত একটা রাস্তা তৈরি করতে অস্বীকার করে। তখন লাদেনের বাবা নিজের কোম্পানির সাহায্যে নিজে থেকেই সমস্ত টাকা পয়সা দিয়ে ওই রাস্তাটা তৈরি করেছিলেন। এতে খুশি হয়ে সৌদি আরবের রয়্যাল ফ্যামিলি একটা ডিক্রি জারি করে যে এরপর থেকে ফিউচারে সৌদি আরবে যে সমস্ত কনস্ট্রাকশনের কাজ হবে তা সবই করবে সৌদি বিন লাদেন গ্রুপ। এর ফলে লাদেনের বাবা খুব শীঘ্রই একজন বিলিয়নার হয়ে যান। মোহাম্মদ বিন লাদেনের 22 জন স্ত্রী এবং 52 জন বাচ্চার মধ্যে 10ম স্ত্রী হামিদা আত্তাসের ছেলে ছিল ওসামা বিন লাদেন। লাদেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ কোর্স নেয় আর সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে। কিন্তু লাদেন যখন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল, ওই সময় ওই ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি উগ্র মৌলবাদী প্রোপাগান্ডা চালানো হতো, আর এই জিনিসটা লাদেনকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। আর এই এক্সট্রিম জিহাদি পড়াশোনার দুজন টিচার ছিল, শাহিদ কুতুব এবং আবদুল্লাহ আজম। আর আপনাদেরকে বলে দেই, এই আবদুল্লাহ আজমকে মানুষ ফাদার অব গ্লোবাল জিহাদ নামেও চেনে। আর এই লোকটি লাদেনকে একজন ইঞ্জিনিয়ার থেকে একজন টেররিস্ট বানাতে সব থেকে বড় ভূমিকা পালন করেছিল। সালটা ছিল 1978। তখন আফগানিস্তানে শাসন করছিল পিপলস ডেমোক্রেটিক পার্টি অব আফগানিস্তান, বা সংক্ষেপে পিডিপিএ। পিডিপিএ ক্ষমতায় আসার পর নানান ধরনের পরিবর্তন আনে, যেমন নারী শিক্ষার উন্নতি ঘটায়, কলেজ থেকে ধর্মীয় শিক্ষা তারা সরিয়ে ফেলে, ধনীদের অতিরিক্ত জমি তারা গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। এর ফলে এখানে যে সমস্ত মুসলিম ধর্মের ধর্মগুরুরা ছিলেন তারা সরকারের বিরুদ্ধে চলে যায়, আর অল্প সময়ের মধ্যেই একটা ন্যারেটিভ বিল্ড হয় যে এই পিডিপিএ সরকার ইসলাম বিরোধী। আসলে আফগানিস্তান ছিল এমন একটা দেশ যেখানে প্রায় 75% মাউন্টেন রিজন, মানে পাহাড়ি এলাকা, যেখান থেকে প্রায় কয়েক হাজার বিলিয়ন টাকার প্রাকৃতিক সম্পদ পাওয়া সম্ভব। কিন্তু আফগানিস্তানে তেমন কোনো উন্নত কোম্পানি না থাকায় সেখানকার সরকার এই সম্পদকে কাজে লাগাতে পারছিল না, আর এর সুযোগ নিয়েছিল সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা। কারণ এই দেশগুলোর কাছে অলরেডি অনেক বড় বড় কোম্পানি ছিল যারা এই প্রাকৃতিক সম্পদকে এক্সট্রাক্ট করতে পারত। কিন্তু এই সময় সোভিয়েত রাশিয়া পিডিপি এর মাধ্যমে আফগানিস্তানকে নিজেদের কন্ট্রোলে রেখেছিল, যেটা আমেরিকা মোটেই ভালো চোখে দেখেনি। কারণ এই সময়টা কোল্ড ওয়ার একেবারে চরম পর্যায়ে ছিল, আর আমেরিকা চাইছিল যে করে হোক এই পিডিপি সরকারকে তারা সরিয়ে ফেলবে। তাই আমেরিকা আফগানিস্তানের একাধিক ধর্মগুরু আর জমির মালিকদের সাহায্য নিয়ে ছোট ছোট মিলিটেন্ট গ্রুপকে অস্ত্র দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেয়। এবার যেহেতু পাকিস্তান আফগানিস্তানের সীমানা অবস্থিত, তাই পাকিস্তান ও আমেরিকার কথায় নিজেদের দেশে এই ছোট ছোট মিলিটেন্ট গ্রুপগুলোকে ট্রেনিং দিয়ে আবার পুনরায় আফগানিস্তানে পাঠিয়ে দিত। এবার আফগানিস্তানে গিয়ে এই গ্রুপগুলো কিছু কিছু এলাকায় নিজেদের কবজা করে ফেলে। এই সময় আফগানিস্তানের প্রধানমন্ত্রী ছিল নূর মোহাম্মদ তারিকি, আর বিদেশ মন্ত্রী ছিল হাফিজুল্লাহ আমিন। এই হাফিজুল্লাহ আমিন আফগানিস্তানকে নিজের অধীনে নেওয়ার জন্য নূর তারিককে মেরে ফেলে, আর আফগানিস্তানের সম্পূর্ণ কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়। আর সে নিজের সমস্ত স্পিচে সে ইসলাম ধর্মকে ইনক্লুড করতে থাকে, যাতে তার কথায় মানুষ আরো বেশি ইনফ্লুয়েন্সড হয়। সোভিয়েত রাশিয়া থেকে ডিপেন্ডেন্সি কমিয়ে এবার সে পাকিস্তান, ইরান এবং আমেরিকার সাথে হাত মেলাতে থাকে, যেটা আবার সোভিয়েত রাশিয়া ভালো চোখে দেখছিল না। সোভিয়েত রাশিয়া বহুবার আমিনকে চেষ্টা করে মেরে ফেলার, কিন্তু বারবারই আমিন বেঁচে যায়। কিন্তু অবশেষে 27শে ডিসেম্বর 1979 সালে ইউএসএসআর অপারেশন স্টর্ম 333 লঞ্চ করে, যেখানে তারা হাজার হাজার সোলজার আর T-54 ট্যাঙ্ক, MI-24 হেলিকপ্টার নিয়ে আফগানিস্তানের কাবুলে তাজবেক প্যালেসে আক্রমণ করে আর আমিনকে মেরে ফেলে। এবং তারা আবার সেখানে পিডিপিএ সরকারের বাবরাক কামাস নামে একজন আফগানিস্তানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়, এবং জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয় যে সোভিয়েত রাশিয়া আফগানিস্তানকে খারাপ লোকেদের বা শত্রুদের হাত থেকে রক্ষা করছে, তারা নিজেরা আফগানিস্তানের উপর কবজা করছে না। এবার এটা দেখে আমেরিকার মাথা খারাপ হয়ে যায়। তারা বুঝতে পারে যে আফগানিস্তানের মতো একটা অয়েল রিচ রিজন যদি ইউএসএসআর এর হাতে চলে যায়, তাহলে ধীরে ধীরে পৃথিবীর আরো তেল সমৃদ্ধ দেশগুলো সোভিয়েত ইউনিয়ন নিজেদের কন্ট্রোলে নিয়ে নেবে। ফলে সমগ্র পৃথিবী থেকে আমেরিকার পাওয়ার ধীরে ধীরে কমতে শুরু করবে। তাই আমেরিকা সোভিয়েত রাশিয়াকে আফগানিস্তান থেকে সরানোর জন্য প্রচুর পরিমাণে অস্ত্র দিয়ে ছোট ছোট মিলিটেন্ট গ্রুপকে পাকিস্তানের সাহায্য নিয়ে আফগানিস্তানে পাঠায়। আর এই গ্রুপগুলোকে বলা হতো মুজাহিদিন, যেটা একটা আরবি শব্দ এবং এর অর্থ রক্ষাকারী। এই কাজে সাহায্য করত ওসামা বিন লাদেন। আসলে সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকদের নিয়ে এসে এই মুজাহিদিনের নিয়োগ করতে থাকে, কিন্তু সে বুঝতে পারে যে এভাবে তার কাজ বেশি দিন চলবে না। তাই সে আফগানিস্তানের মাটিতেই বেশ কিছু ক্যাম্প তৈরি করে, আর সেখানেই সে সৈন্যদেরকে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ট্রেনিং দিতে থাকে। সে তার ক্যাম্পে কম্পিউটার হ্যাকিং সিস্টেমও ইনস্টল করে দেয়, আর এর ফলে ক্যাম্পগুলোর মধ্যে কানেকশন আরো গভীর হয়ে যায়। আর ধীরে ধীরে এগুলো একটা মিলিটারি বেস ক্যাম্পে তৈরি হয়, আর পরবর্তীকালে এর নাম দেওয়া হয় আল কায়দা গ্রুপ। আর আল কায়দার অর্থ আরবি ভিত্তিভূমি। এই আল কায়দার মুজাহিদিনরা আফগানিস্তানে থাকা সোভিয়েত রাশিয়ার সৈন্যদের উপর এত পরিমাণে অ্যাটাক করতে থাকে যে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন তাদের সমস্ত সৈন্যকে আফগানিস্তান থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয়। আর এই ঘটনার পর থেকে লাদেনের আল কায়দা গ্রুপ
আরো শক্তিশালী হয়ে যায়, আর তাদের এই গ্রুপগুলোকে আমেরিকা এবং পাকিস্তানের মতো দেশ ফান্ডিং দিত। তো প্রশ্ন হচ্ছে, ওসামা বিন লাদেন কেন হঠাৎ করে আমেরিকার বিপক্ষে চলে গেল? কারণ শুরু থেকেই আমেরিকা তাকে সাপোর্ট করে আসছিল। দেখুন, এর কারণ জানতে গেলে আমাদেরকে জানতে হবে আরব ইরান কনফ্লিক্টের ব্যাপারে, যেটা কিনা 9/11 অ্যাটাকের মেইন রিজন ছিল। আসলে সৌদি আরব এবং ইরাকের মাঝখানে কুয়েত ছিল। এই ছোট্ট দেশটা খনিজ তেলে একেবারে ভরপুর ছিল, আর এর উপরে নজর পড়েছিল ইরাকের ডিক্টেটর সাদ্দাম হোসেনের। আর কুয়েতে থাকা সমস্ত তেলের খনিগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, আর এরপর সাদ্দাম নজর দিয়েছিল সৌদি আরবের দিকে। এবার যদি সৌদি আরবের তেলের ভান্ডারগুলো সাদ্দাম হোসেনের হাতে চলে যেত, তাহলে সমগ্র বিশ্ব জুড়ে সাদ্দাম হোসেনের মন মর্জি চলতো। এবার যেহেতু এই সময় সৌদি আরবের আর্মি ইরাকের আর্মির তুলনায় অনেকটা দুর্বল ছিল, তাই লাদেন সে সময় সৌদি আরবের শেখ ফাহাদকে কথা দেয় যে তার তৈরি আল কায়দা গ্রুপ ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করতে সৌদি আরবকে সাহায্য করবে। কিন্তু সৌদি আরবের রাজা লাদেনের উপর বিশ্বাস না করে ওই যুদ্ধে আমেরিকার হেল্প নেয়, যা বর্তমানে অপারেশন ডেজার্ট স্টর্ম বা ভিডিও গেম ওয়ার নামে পরিচিত। এই বিষয়ে আমি একটা ডিটেলসে পরবর্তীকালে ভিডিও বানাবো। তো সৌদি আরব যখন আমেরিকার হেল্প নেয়, তখন লাদেন খেপে যায়, কারণ সে মনে করেছিল সৌদি আরবের মতো মুসলিম প্রধান দেশ কেন আমেরিকার মতো একটা নন মুসলিম কান্ট্রি থেকে হেল্প নেবে। আর তখন লাদেন প্রকাশ্যে আমেরিকার বিরোধিতা করতে শুরু করে, যাতে আমেরিকা সৌদি আরবের বন্ধুত্বের কোনো আঘাত না আসে। সেই জন্য সৌদি আরব বাধ্য হয় 1994 সালে লাদেনকে সৌদি আরব থেকে বের করে দিতে, এবং তার সিটিজেনশিপ তারা বাতিল করে দেয়। এরপর লাদেন ঠিক করে তার আল কায়দা গ্রুপের হেডকোয়ার্টার সে সৌদি আরব থেকে নিয়ে যাবে সুদানে। এখানে লাদেন বহুদিন ধরে সুদানে অল্প অল্প করে জমি কিনছিল, কিন্তু আমেরিকা এখানেও সুদানের উপর ইন্টারন্যাশনালি প্রেশার ক্রিয়েট করে, যার ফলে সুদানের সরকারও লাদেনকে পুনরায় আরবে ফিরে যাওয়ার কথা বলে। কিন্তু সৌদি আরব অলরেডি লাদেনের সিটিজেনশিপ বাতিল করে দিয়েছিল, তাই লাদেন পুনরায় তার দেশে ফিরে যেতে পারত না। আর এই মুহূর্তে লাদেন বাধ্য হয়ে আফগানিস্তানে ফিরে আসে। আর বলা হয় তখন থেকেই লাদেন আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য 9/11-এর মতো একটা বড় অ্যাটাক করার প্ল্যানিং করতে থাকে। তবে লাদেন এই অ্যাটাক করলেও প্রথমে কিন্তু সে 9/11-এর অ্যাটাকের কথা অস্বীকার করে। সে বলে যে আল কায়দা এর সাথে যুক্ত নয়, কিন্তু পরবর্তীকালে সে নিজে স্বীকার করেছিল যে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্যই সে এই সমস্ত কিছু করেছে। আর এই কারণগুলো হিসাবে সে প্যালেস্তাইন ও ইসরায়েলের কনফ্লিক্টে আমেরিকার ইসরায়েলকে সমর্থন, মোরো কনফ্লিক্টে মুসলিমদের বিরুদ্ধে আমেরিকার ফিলিপিনকে সমর্থন, এবং সৌদি আরবে যে আমেরিকান সৈন্যরা রয়েছে এই কারণগুলোকে সে দায়ী করে। আর সে এটাও বলে যে আমেরিকাবাসীর ট্যাক্সের পয়সা নিয়ে আমেরিকান সরকার আফগানিস্তানের মতো মিডল ইস্ট কান্ট্রিগুলোতে বোম ফেলছে এবং সেখানকার মুসলিমদের উপর তারা অত্যাচার করছে। তাছাড়া আমেরিকা ইরাকের বিরুদ্ধে যে স্যাংশন জারি করেছিল, তার জন্য ইরাকের প্রায় 2 লক্ষ বাচ্চা না খেতে পেয়ে মারা গিয়েছিল। এই সব কিছুর জন্য লাদেন আমেরিকাকে দায়ী করেছিল। আর 9/11 অ্যাটাকের মাধ্যমে সে আমেরিকাবাসীর মধ্যে সেই ভয় ঢোকাতে চেয়েছিল যে ভয় প্রত্যেক দিন আফগানিস্তান, ইরাক বা বাকি মিডল ইস্ট কান্ট্রিগুলোর বাচ্চারা, মানুষেরা রোজ বেঁচে থাকে। 9/11 অ্যাটাকের পর থেকেই আমেরিকার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ওসামা বিন লাদেনের খোঁজ করতে থাকে। লাদেন ভেবেছিল যে 9/11 ঘটনার পর আমেরিকা বড়জোর আল কায়দা গ্রুপের উপর আক্রমণ করবে, এর থেকে বেশি তারা কিছু করবে না। কিন্তু আমেরিকা এরকম কিছুই করে না, বরং 9/11 অ্যাটাককে ইস্যু করে তারা আরো বেশি করে আফগানিস্তানের উপর বম্বিং করে এবং সম্পূর্ণ আফগানিস্তানে নিজেদের কবজা করে নেয়। তারা সেখান থেকে আল কায়দার গ্রুপের সমস্ত ক্যাম্প সরিয়ে ফেলে। আর তারা এটা বলে যে তারা আফগানিস্তানের উপর কবজা করছে না, বরং তারা আল কায়দা গ্রুপকে ধ্বংস করছে এবং বিশ্বের অন্যান্য দেশকে টেরোরিস্ট হামলা থেকে রক্ষা করছে। ওই বছরই আমেরিকায় তড়িঘড়ি করে ইউনাইটেড স্টেটস কংগ্রেসে ইউএসএ প্যাট্রিয়ট অ্যাক্ট পাস করে। ইউএস গভর্নমেন্ট তাদের যে কোনো নাগরিকের উপর কোনো রকম কোনো কারণ ছাড়াই স্পাই করার অধিকার পেয়ে যায়। লাদেনের খোঁজ চলাকালীন আমেরিকা সরকার ঘোষণা করে যে ব্যক্তি লাদেনের বাসস্থানের খোঁজ দিতে পারবে তাকে $25 মিলিয়ন দিয়ে পুরস্কার করা হবে। এই ঘটনা 10 বছর পর আমেরিকান সিল খবর পায় যে লাদেন পাকিস্তানের সহযোগিতায় পাকিস্তানের আবোটাবাদে লুকিয়ে আছে। আর 2রা মে 2011-তে তৎকালীন ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমতিতে অপারেশন নেপচুনের মাধ্যমে 24 জন নেভি সিল 2টো ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে আফগানিস্তানের জালালাবাদ থেকে 190 কিলোমিটার দূরে আবোটাবাদে থাকা লাদেনের রেসিডেন্সে যায়। আর মাত্র 40 মিনিটের মধ্যে তারা লাদেনকে মেরে ফেলে এবং তার বডি আর সমস্ত ডকুমেন্টস নিয়ে পুনরায় আফগানিস্তানে ফিরে আসে। লাদেনকে কিভাবে আমেরিকা খুঁজে বের করেছিল সেই নিয়ে আপনি যদি একটা ডেডিকেটেড ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। লাদেনকে মেরে ফেলার 24 ঘন্টার মধ্যেই ইসলাম ধর্ম অনুসারে তার দেহকে নর্থ আরেবিয়ান সিতে সমাধি দেওয়া হয়। আর সবশেষে একটা কথাই বলবো, আপনার পরিবারের সুরক্ষার জন্য হেলথ ইন্স্যুরেন্স এবং টার্ম ইন্স্যুরেন্স দিতে একদম ভুলবেন না। মাত্র অল্প কিছু টাকার মাধ্যমে আপনি আপনার পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দিতে পারবেন। আর এই ইন্স্যুরেন্স দুটো আমি নিজে করিয়েছি, এটা কোনো স্ক্রিপ্টেড কথা নয়, এটা একদম রিয়েল কথা। আমি নিজেও এই ইন্স্যুরেন্স দুটো করিয়েছি, সো আপনারাও করান এবং আপনার ফ্যামিলিকে আপনি সুরক্ষিত রাখুন।
এই ভিডিওটি যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের যে এক্সপ্লেনেশনগুলো আমি করলাম, যে বিল্ডিং কিভাবে ভেঙে পড়েছে, বিল্ডিংয়ের স্ট্রাকচার কেমন ছিল, এই পার্টটা আপনার কাছে কেমন লাগলো। আপনি যদি নেক্সট ভিডিওগুলোতে এইরকম ধরনের এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে আপনি আমাকে জানাবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোতে এরকম ধরনের কিছু এক্সপ্লেনেশন আপনাদের জন্য রাখার। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে আপনি লেটেস্ট ভিডিওর আপডেট পাবেন। লিঙ্ক আমি এখানে লেটেস্ট ভিডিও পোস্ট করে দেবো। আর এই ভিডিও রিসার্চ করতে যে সমস্ত ডকুমেন্টস আমি পেয়েছি সেই ডকুমেন্টসগুলোর সোর্স লিঙ্ক আমি ওই গ্রুপে দিয়ে দেবো, যাতে আপনি শুধুমাত্র আমার কথায় নয়, আপনি নিজে এই লিঙ্কগুলো দেখে এই তথ্যগুলোকে যাচাই করতে পারবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো যদি ডাউট থেকে থাকে, তাহলে আপনি আমার ইনস্টাগ্রামে সেই কোশ্চেনগুলো আস্ক করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি মিঠুন বলছি, যেখানে অলরেডি প্রায় 10,000 ফলোয়ার আছে। আর আপনি এখানে গিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, আমি পার্সোনালি আপনাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর সবশেষে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।